মুভির শুরুতেই দেখা যায় কিছু প্যারাসাইট আর অদ্ভুত সব ক্রিয়েচার শহরের দিকে যাচ্ছে। এরপর সেই শহরের একজন স্বামী স্ত্রীকে দেখা যায়, তারা গভীর ঘুমে আচ্ছন্ন। তবে তারই মাঝে সেখানে একটা প্যারাসাইট আসে আর ওই লোকটার কানের ভেতরে ঢুকে যায়। এতে লোকটা অনেক সময় ছটফট করে এবং আবার শান্ত হয়ে যায়। এরপর এই মুভির প্রধান চরিত্রকে দেখা যায়, সে নিজের রুমে শুয়ে আছে, তার নাম শিনচি। আর ঠিক সেই সময় একটা প্যারাসাইট আসে আর শিনচির কানের মধ্যে ঢুকতে যায়। তবে তার কানে হেডফোন লাগানো থাকায় তার কানে ঢুকতে পারে না, তাই সে তার নাকের মধ্যে ঢোকার চেষ্টা করে। তখনই শিনচির ঘুম ভেঙে যায় আর সে ওই প্যারাসাইটটাকে ছুঁড়ে মারে আর ভয়ে একটা বই হাতে নিয়ে সেটাকে মারতে থাকে। কিন্তু তখন ওই প্যারাসাইটটা তার হাতের মধ্যে ঢুকে যায়। এটা দেখে সে তাড়াতাড়ি একটা কেবল তার নিয়ে তার হাতটা বেঁধে ফেলে আর সেজন্য প্যারাসাইটটার ভিতরে ঢুকতে পারে না। শিনচির চিৎকারের আওয়াজে তার মা সেখানে চলে আসে। সে তার মাকে বলে, আমার হাতে একটা পোকা ঢুকে গেছে। কিন্তু তার মা এটা বিশ্বাস করে না আর সেই কেবল তারটা তার হাত থেকে খুলে নেয়। তার মা বলে, কই পোকা? সে পোকাটাকে না দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে পোকাটা কোথায় গেল। এরপরের দিন সকালবেলা শিনচি খাবার খেতে বসে। ঠিক এমন সময় সেই জায়গায় অনেক যন্ত্রণা শুরু হয়, যেখানে কাল রাতে সেই প্যারাসাইটটা ঢুকেছিল। এদিকে সেই লোকটাকে দেখা যায়, যার কান দিয়ে প্যারাসাইট ঢুকেছিল। লোকটা অনেক অদ্ভুত ব্যবহার করছিল। হঠাৎ লোকটা তার ওয়াইফের কাছে যায় আর মুহূর্তের মধ্যে তার মুখটা একটা ক্রিয়েচারের মুখে পরিণত হয়ে যায় আর সে তার ওয়াইফকে খেয়ে ফেলে। আর এখানেই বোঝা যায় সেই ক্রিয়েচারটি লোকটার মধ্যে ঢুকে তাকে একটা ক্রিয়েচার বানিয়ে ফেলেছে। এদিকে শিনচিকে দেখা যায় তার বন্ধু সাতোমির সাথে স্কুলে যাচ্ছে। তবে শিনচির ব্যবহারও কিছু অদ্ভুত হয়ে গেছে, কারণ সেই ডান হাতটা সে নিয়ন্ত্রণ করতে পারছিল না আর সাতোমির শরীরের ভুল জায়গায় সে হাত দিয়ে দেয়। এতে সাতোমি রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর শিনচি ক্লাস করতে যায়, তখন তার হাত থেকে রাবার পড়ে যায় আর সে তুলতে গেলে তার হাত লম্বা হয়ে ওটা তুলে নেয়। পরে সে যখন বাস্কেটবল খেলতে যায় তখন সে অনেক দূর থেকে বল সোজা রিংয়ের মধ্যে ঢুকিয়ে দেয়। এসব দেখে তো সে অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে তার হাতে আজ কি হলো। বাড়িতে গিয়ে সে এই ব্যাপারে ইন্টারনেটে সার্চ করতে থাকে আর তখনই তার হাত থেকে একটা চোখ বের হয়ে আসে, আবার ঢুকে যায়। সেটা দেখে তো শিনচি অবাক হয়ে যায় আর সে নিজের হাতটা কেটে সেটাকে বের করতে যায়, কিন্তু মুহূর্তেই তার হাতটা একটা সাপে রূপান্তরিত হয়ে যায় আর ভয় দেখাতে থাকে। এরপর তার হাত ছোট হয়ে একটা ক্রিয়েচারে পরিণত হয়ে যায়। এসব দেখে তো সে অনেক ভয় পেয়ে যায় আর ক্রিয়েচারটি তখন বলে, আমি ফেল হয়ে গেছি। শিনচি তখন বলে, আমার হাতের এমন অবস্থা কি করে হলো? এটা শুনে সেই ক্রিয়েচারও বলে, আমার হাতের এমন অবস্থা কি করে হলো? এমন করে ক্রিয়েচারটি তার কথা নকল করতে থাকে। ক্রিয়েচারটা বলে, আমি তোমার হাত খেয়ে নিয়েছি, আমায় এখন ওটা বলা শেখাও। অন্যদিকে সেই লোকটাকে দেখা যায়, যার পুরো শরীর সেই প্যারাসাইট দখল করে নিয়েছে আর সেই প্যারাসাইটটা বসে বসে টিভি দেখে মানুষের ভাষা শিখছে। শুধু তাই নয়, ওই প্যারাসাইটটা সেই মহিলার পুরো শরীর খেয়ে নিয়েছে। পরের দিন সকালে শিনচি ঘুম থেকে উঠে দেখে ক্রিয়েচারটি তার ল্যাপটপ থেকে মানুষের তথ্য সংগ্রহ করছে। এটা দেখে শিনচি বলে, আমি হাসপাতালে গিয়ে তোকে আমার হাত থেকে কেটে ফেলবো। এটা শুনে সে বলে, আমি তোমার হাতের কোষের সাথে জুড়ে গেছি আর এখন আমায় আলাদা করতে গেলে তোমার এই হাত পুরো কেটে ফেলতে হবে, আর এটা শিনচি কখনোই পারবে না। সে আরো বলে, আমি তোমার পুরো শরীর দখল করে নিতাম, কিন্তু তুমি আমায় হাতেই আটকে দিয়েছিলে আর সেজন্যই আমি শুধু তোমার হাতটাকে দখল করতে পেরেছি। আমি এখন তোমার হাতের একটা অংশ হয়ে গেছি আর সেজন্য এখন তোমার ছাড়া আমি কিছুই করতে পারবো না। আর শোনো, আজ থেকে তুমি আমাকে মিগি বলে ডাকবে। শিনচিকে ব্যবহার করে মিগি লাইব্রেরিতে গিয়ে বই পড়তে থাকে আর মানুষের সম্পর্কে আরো ধারণা দিচ্ছিল। তারপর মিগি স্কুলের স্টুডেন্টরা লড়াই দেখতে থাকে আর একবার দেখে সে সব শিখে নিয়েছে। এরপর সে পেন্টিং ক্লাসে গিয়ে ছবি আঁকতে থাকে আর সেই সময় ওখানে সাতোমি চলে আসে আর বলে, আবার যদি উল্টাপাল্টা কিছু করিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। এসব বলে সাতোমি ওখান থেকে চলে যায়। স্কুল থেকে বাড়ি ফিরে শিনচি গল্প করতে যায় আর তখন মিগি বলে, তোমার শরীরটা একটু তদন্ত করে দেখবো। তাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে গেছে আর মিগি শিনচির কোনো ক্ষতিও করে না। কিন্তু অন্য সব প্যারাসাইট যারা মানুষের মধ্যে ঢুকেছিল তারা পুরো শহরের মানুষদের খেয়ে নিচ্ছিল। এই খবর সব জায়গায় ছড়িয়ে পড়ে, তবে তারা কেউ এটা জানে না যে এত মানুষকে কারা মারছে। একদিন শিনচি বাসে করে স্কুলে যাচ্ছিল, তখন মিগি তাকে বলে, আমি আমার মতো একটা প্যারাসাইটের গন্ধ পাচ্ছি।
মিগি তখন সিনজিকে সেই বাস থেকে নামিয়ে একটা দোকানে নিয়ে যায়। সেখানে গিয়ে সিনজি দেখে সেখানে একটা প্যারাসাইট মানুষকে কাজে লাগিয়ে অন্য একটা মানুষকে খাচ্ছিল। ওই প্যারাসাইটটা সিনজিকে দেখে নেয় আর বুঝতে পারে সিনজির শরীরে একটা প্যারাসাইট আছে, আর সিনজিকে সে মানুষের মাংস খেতে দেয়। কিন্তু কাছে গেলে সে বুঝে যায় সিনজির ব্রেন প্যারাসাইট দখল করতে পারেনি, সে তার হাতের সাথে যুক্ত আছে। আর আবার মিগি বুঝতে পারে ওই প্যারাসাইটটি সিনজিকে মেরে ফেলবে, আর সিনজিকে বলে বাঁচতে হলে তাড়াতাড়ি পালাও এখান থেকে। সিনজি ওখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই দরজা খুলতে পারে না। এটা দেখে প্যারাসাইটটা সিনজির কাছে আসে আর নিজের হাত কেটে নেয় আর বলে তুমি আমার হাতে চলে এসো। কিন্তু সিনজি আর মিগির মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল, আর সেজন্য সে সিনজিকে ছেড়ে যেতে চায় না। আর তাকে বাঁচাতে মিগি ওই প্যারাসাইটটাকে মারার কথা ভাবে আর এক আঘাতে ওই প্যারাসাইটটার গলা কেটে ফেলে। এতে করে সেই প্যারাসাইটটা ওখানেই মারা যায়। হঠাৎ সেখানে কে একজন আসতে থাকে। এটা দেখে সিনজির পিছনের দরজা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। যেতে যেতে সে টিভিতে খবর দেখে শহরে অনেক মানুষ উধাও হয়ে যাচ্ছে আর পরে শুধু তাদের মৃতদেহ পাওয়া যাচ্ছে। এসব ঘটনার পেছনে সত্যতা কেবল সিনজি একাই জানতো, যে প্যারাসাইটরা মানুষকে মেরে খেয়ে ফেলেছে। সিনজি মিগিকে বলে তুমি তোমার বন্ধুদের বলো না যেন তারা এভাবে মানুষদের মেরে খাওয়া বন্ধ করে দেয়। এটা শুনে মিগি বলে আমার খাবার হলো মানুষ, আর সেজন্য আমাদের মানুষদের মেরে খেতে হয়। তোমরা যেমন সবজি আর পশু পাখিদের কেটে খাও, তেমন করে আমাদেরও মানুষদের খেতে হয়। আর তোমার শরীরের সাথে যুক্ত হওয়ার জন্য তুমি যতদিন বাঁচবে আমি ঠিক ততদিনই বাঁচতে পারবো, আর আমি তোমার শরীর থেকে খাবার পেতে থাকবো, আর সেই কারণে আমার মানুষদের মেরে খেতে হয় না। আর মিগি আরো বলে তুমি যদি আমায় মারার চেষ্টা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এটা শুনে সিনজি বলে তোমরা খুবই খারাপ। তারপর সে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় সেই দোকানে দুজন পুলিশ এসেছে। তারা সেই প্যারাসাইটের দেহটা তদন্ত করতে সেখানে এসেছে, আর এটা সেই প্যারাসাইট যেটাকে মিগি সিনজিকে বাঁচাতে মেরেছিল। তদন্ত করে তারা পায় এই প্যারাসাইটটা মারা যাওয়ার আগে মানুষের মাংস খেয়েছিল। পরের দিন সিনজিকে তার স্কুলে দেখা যায়, আর মিগি তখন অনুভব করে ওই জায়গায় একটা প্যারাসাইট আছে, আর সেটা একটা মানুষকে তার কবজা করে নিয়েছে। আর সেই সময় সিনজির স্কুলের প্রিন্সিপাল তাদের সবার সাথে এক নতুন শিক্ষকের পরিচয় করিয়ে দেয়। তার নাম হলো তামিয়া। তাকে দেখে সিনজি আর মিগি বুঝে ফেলে তামিয়া একটা প্যারাসাইট। অন্যদিকে তামিয়াও সিনজিকে দেখে বুঝে ফেলে সে একটা প্যারাসাইটের দখলে আছে। এর কিছুক্ষণ পর সিনজি সেই তামিয়া প্যারাসাইটের পিছু নেয়। তামিয়া প্যারাসাইট সিনজিকে বলে ভয় পেও না, কারণ আমি অন্য সব প্যারাসাইটের থেকে আলাদা। আমার শুধু পরীক্ষা নিরীক্ষা করার শখ আছে। সে অন্য একটা প্যারাসাইটের সাথে ঘনিষ্ঠ হয়ে নিজেকে গর্ভবতী করে নিয়েছে। সে শুধু এটা দেখতে চায় যে সেই বাচ্চাটা আসলে কেমন হবে। এরপর সে তামিয়াকে বলে তুমি এখানে কি করতে এসেছো? উত্তরে তামিয়া বলে আমি সাধারণ মানুষের মতোই জীবন ধারণ করতে চাই। আর সে আরো বলে আমি এই ব্যাপারে আরো কথা বলতে চাইছিলাম, কিন্তু তোমার বান্ধবী আমাদের দেখছে, হয়তো সে ভাবছে তুমি আমায় দেখে পছন্দ করে ফেলেছো। তামিয়া আরো বলে স্কুল শেষে আমার সাথে দেখা করো। তার কথায় মিগিও রাজি হয়ে যায়। মিগি সিনজিকে বলে এমন প্যারাসাইট আমি এই প্রথম দেখলাম যে কিনা মানুষের শরীরে থেকে নিজেকে এত নিয়ন্ত্রণ করতে পারছে। এই ব্যাপারে আরো জানতে সিনজি স্কুল শেষে তামিয়ার সাথে দেখা করতে যায়। তামিয়া সেখানে আরো দুজন প্যারাসাইটকে নিয়ে আসে। তাদের একজন হাই স্কুলের ছাত্র যার নাম সিমাদা, আর অন্যজন পুলিশ অফিসার তার নাম মিস্টার এ। তামিয়া তখন সিনজিকে বলে আমাদের প্যারাসাইটদের বেঁচে থাকতে হলে মানুষদের সাথে মিলেমিশে থাকতে হবে, আর সেজন্য আমরা প্যারাসাইটদের নিয়ে একটা নেটওয়ার্ক বানাচ্ছি যাতে করে সবাই সবাইকে সাহায্য করে মানুষের মধ্যে থাকতে পারি আর রোজ মানুষদেরকে খেতে পারি। এরপর তামিয়া সিনজিকে তাদের নেটওয়ার্কের সাথে যোগ দিতে বলে। এটা শুনে সিনজি বলে আমি তো আর পুরোপুরি প্যারাসাইট না, তোমরা তো সবাই দানব। যা শুনে তামিয়া বলে হ্যাঁ আমরা দানব, আর আমি একটা পরীক্ষা করেছি আর তাতে আমি মিস্টার এর সাথে ঘনিষ্ঠ হয়ে গর্ভবতী হয়েছি, আর এখন সেই বাচ্চাটি কেমন হবে সেটাই দেখার। এটা শুনে মিগি বলে তুমি মানুষের শরীরে আছো, তাই সেটা মানুষেরই বাচ্চা হবে। যা শুনে তামিয়া বলে তাহলে আমরা কি, আমাদের অস্তিত্বই বা কি? আমরা তো কেবল এই বাড়িতে আশ্রয় করে বেঁচে আছি, কিন্তু আমাদের ভবিষ্যতে কি হবে তাহলে? আর সেজন্য আমি একটা নেটওয়ার্ক তৈরি করেছি যাতে করে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারি আর সামনেও টিকে থাকতে পারি। এরপর তামিয়া সিনজিকে ভয় দেখিয়ে বলে যদি আমায় সাহায্য করতে না পারো তো ঠিক আছে, তবে আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করো না, নইলে পুরো স্কুলকেই আমি শেষ করে দেব। এসব শুনে সিনজি অনেক ভয় পেয়ে যায়। তারপর তারা সিনজির দিকে তাকিয়ে সবাই এক এক করে চলে যায়। আর তখন মিগি কিছু একটা অনুভব করে বলে মিস্টার এর থেকে সাবধানে থেকো। এরপর একটা ঘরের মধ্যে দুইটা প্যারাসাইট দেখা যায়, মিস্টার এ এবং সিমাদা। তারা দুজন সেখানে বসে মানুষের মাংস খাচ্ছিল। এরপর তারা দুজন তামিয়ার কাছে আসে
তামিয়া তখন নিজের উপর পরীক্ষা করছিল। সে মানুষ না খেয়ে মানুষের খাবার খেয়ে বাঁচার চেষ্টা করছিল। আর একটা খাবার খেয়ে দেখে আর বলে, এখানে আমাদের বাঁচতে হলে মানুষের মতো চলতে হবে আর তাদের মতো করে সব ভাবতে হবে। এদিকে সিনজি অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তবে প্যারাসাইটদের ব্যাপারে তার মাকে সে কিছুই বলতে পারছিল না। আর সে তার মাকে বলে, তুমি ঘর থেকে বের হবে না, কারণ সে তো জানে চারপাশে কত প্যারাসাইট ঘুরে বেড়াচ্ছে আর সেজন্য তার মায়ের বিপদ হতে পারে। তবে সিনচির মা এসব কিছুই জানে না, তাই সে সিনচির কথা তেমন গুরুত্ব দেয় না। হঠাৎ একদিন সিনচি বাড়ি ফেরার পথে তার সাথে মিস্টার এর দেখা হয়। আর মিস্টার এ জেনে গেছে সেদিন দোকানের ওই প্যারাসাইটটাকে সিনজি আর মিগি দুজনেই মেরে ফেলেছিল। আর সেজন্য সে সিনচিকে মেরে ফেলতে চায়। সিনচির উপর অ্যাটাক করলে মিগি তাকে বাধা দেয় আর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তাদের মধ্যে ভীষণ লড়াই হচ্ছিল। তারই মধ্যে সিনচি ওই প্যারাসাইটের পেটে একটা পাইপ ঢুকিয়ে দেয় আর সেখান থেকে রক্ত পড়তে থাকে। যেহেতু প্যারাসাইটটা একটা মানুষের শরীরে ছিল, তাই সে দুর্বল হয়ে ওখানেই পড়ে যায়। এটা দেখে সিনচি সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। আর তখনই মিস্টার এ সেই পাইপটাকে একটু পেটের ভিতরে ঢুকিয়ে দেয় আর এতে রক্ত পড়া বন্ধ হয়ে যায় আর সে বেঁচে যায়। কিন্তু আবার তাকে বাঁচতে হলে একটা নতুন শরীর লাগবে। ঠিক সেই সময় সিনচির মা সেখান থেকে যাচ্ছিল আর মিস্টার এ তার শরীরে ঢুকে পড়ে। এদিকে মিগি অনুভব করে মিস্টার এ প্যারাসাইটটা তাদের দিকে আসছে আর সেজন্য মিগি সিনচিকে লুকিয়ে থাকতে বলে। এটা শুনে সিনচি একটা ছুরি হাতে লুকিয়ে পড়ে। ঠিক তখন সিনচির মা ঘরের মধ্যে আসে। এটা দেখে সিনচি বুঝে যায় মিস্টার এ প্যারাসাইট তার মায়ের শরীরে ঢুকে গেছে। এটা দেখে সিনচি বিশ্বাস করতে চায় না। আর সেই সিনচির মা মানে মিস্টার এ সিনচির বুকে আঘাত করে। এতে সিনচি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর সেই প্যারাসাইটটা ওখান থেকে চলে যায়। আঘাত পেয়ে সিনচি প্রায় মারা যাচ্ছিল। ঠিক তখন মিগি সিনচির হাত থেকে বের হয়ে ওর শরীরে প্রবেশ করে। এমন করে কিছুদিন কেটে যায় আর মিগি আবারও সিনচির হাতে চলে আসে। আর আবার সিনচির জ্ঞান ফিরে আসে আর সে দেখে সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। মিগি তখন সিনচিকে বলে, তোমার হৃৎপিণ্ড ফুটো হয়ে গিয়েছিল আর আমি আমার শরীরে একটা কোষ ব্যবহার করে তোমায় বাঁচিয়েছি। তুমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছো। কিন্তু সুস্থ হয়ে গেলেও সিনচি কষ্টে ভেঙে পড়ে, কারণ তার মা এখন আর তার জীবনে নেই আর এখন তার জীবনে কেউ আপন বলতে নেই। পরের দিন সিনচি তামিয়ার কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, মিস্টার এ কোথায়? উত্তরে তামিয়া বলে, তুমি তো তাকে মেরে ফেলেছো। তামিয়া আসলে সব জানে, তবুও সে তাকে সত্যটা বলে না। তখন সে বলে, মিস্টার এ সেই পুলিশ অফিসারের বড়ি ছেড়ে আমার মায়ের শরীরে ঢুকেছে। তোমার মিস্টার এর সাথে সংযোগ আছে। তুমি তো অবশ্যই জানো সে এখন কোথায় আছে। কিন্তু তামিয়া বলে, আমি জানি না সে আসলে কোথায় আছে। এটা শুনে সিনচি একটা ছুরি বের করে তাকে ভয় দেখাতে থাকে। এতে করে তামিয়া উল্টো তাকে ভয় দেখিয়ে সেখান থেকে যেতে বলে আর সিনচি পিছন থেকে সেই ছুরিটা তার দিকে মারে। তবে তামিয়া সেটা ধরে ফেলে আর উল্টো সিনচির দিকে ফেরত পাঠায়। সে সিনচিকে মারে না, ওখান থেকে চলে যায়। অন্যদিকে পুলিশ অফিসাররা সেই মিস্টার এ মানে ওই পুলিশ অফিসারের বডি খুঁজে পায় আর তদন্ত করে জানতে পারে সেই দোকানের মালিক আর পুলিশ অফিসারকে একজনই মেরেছে। তবে অবাক করার বিষয় ছিল, তারা দুজন মারা যাওয়ার আগে মানুষের মাংস খেয়েছিল। আর তারা তখন আলোচনা করতে থাকে, শহরে যেসব শোনা যায় আসলে কি সেটা সত্যি। সবাই বলা বলি করছে প্যারাসাইট নামের এক জীব মানুষের মধ্যে ঢুকে মানুষদের খেয়ে নিচ্ছে, কিন্তু এসব পুলিশেরা সেগুলো বিশ্বাস করে না। এদিকে সিনচি তার মাকে খুঁজতে থাকে চারপাশে। রাস্তায় সে এক জনগণের জামায়াত দেখে। ওখানে এক নেতা ভোট চাইতে এক জনসভা ডেকেছে। নেতাকে দেখে মিগি অনুভব করে বলে, সেও একটা প্যারাসাইট আর চারপাশে আরো অনেক প্যারাসাইট আছে। এটা শুনে তো সিনচি অনেক অবাক হয়ে যায়। এদিকে মিগি আনন্দের সাথে বলতে থাকে, প্যারাসাইটরা এত উন্নতি করেছে যে তারা রাজনীতিতে ঢুকে পড়েছে। এমন করে প্যারাসাইটরা একদিন পুরো পৃথিবী কবজা করে নেবে। এরপর দৃশ্য পাল্টায়। দেখা যায় সেই দুজন পুলিশ অফিসার সিনজির বাড়িতে এসেছে আর তাকে সন্দেহ করে সিনজিকে জিজ্ঞাসাবাদ করে। আর সিনজিও চালাকি করে তাদের মিথ্যা বলে দেয়। এরপর পুলিশ অফিসাররা দুজন সেখান থেকে চলে যায়। অনেকদিন পর সিনজি আবারও স্কুলে যায়। সেখানে তার সাথে সাতমি দেখা করতে আসে। আর কিছু সময় পর সীমাদাও সেখানে আসে। সীমাদাকে তামিয়া বদলি করে সেখানে এনেছে, যাতে করে সীমাদা সিনজির উপর নজর রাখতে পারে। সাতমির সামনে সীমাদা এমন অভিনয় করে যেন সে সিনজিকে আজ নতুন দেখলো। এরপর সীমাদা সেখান থেকে চলে যায়। আসলে তামিয়া জানতে পেরে গেছে যেদিন থেকে মিগি সিনজিকে তার কোষ দিয়ে বাঁচিয়েছে, তারপর থেকে তার কিছু পরিবর্তন এসেছে। এই ব্যাপারটা মিগিও ধরে ফেলে যে যেদিন থেকে সে সিনজিকে বাঁচিয়েছে সেদিন থেকে সিনজির কিছু পরিবর্তন হয়েছে। আর সেই সমস্যা দূর করতে মিগি সিনজিকে বলে, আমি এখন রোজ 4 ঘন্টা ঘুমাবো, তার মধ্যে আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না। যেটা বলে মিগি ঘুমাতে চলে যায়। সিনজি অনেক চেষ্টা করলে মিগি আর জাগে না।
এদিকে পুলিশেরা তদন্ত করতে থাকে কিভাবে প্যারাসাইট চেনা যায়। আর তারা দেখে যদি কোনো মানুষের শরীরে প্যারাসাইট থাকে তাহলে তার চুল ছিটলে সেটা বেঁকে যাবে, আর সে তার সহকারীর চুল ছিঁড়ে সেটা পরীক্ষা করে দেখে। অন্যদিকে তামিয়া তার নেটওয়ার্ক থেকে এটা জেনে যায় যে মানুষেরা প্যারাসাইটদের চেনার একটা উপায় জানতে পেরে গেছে। এখন ওই রাজনীতিবিদকে দেখা যায়, সেও তামিয়ার সাথে আছে। এদিকে সিনজি স্কুলে গেলে তার সাথে সাতোমি দেখা হয়। সাতোমি সিনজিকে বলে চলো আমরা আজ একসাথে রাতের খাবার খাই। এরপর তারা বাজারে যায় সবজি কিনতে, আর তখনই তারা রাস্তায় একটা কুকুরকে মৃত অবস্থা পড়ে থাকতে দেখে। তাকে এনে সিনজি ডাস্টবিনে ফেলে দেয়। এটা দেখে সাতোমি বলে কি করছো তুমি? সিনজি বলে ও মারা গেছে, এটার মধ্যে এখন মাংস আর হাড় ছাড়া আর কিছুই নেই। সিনজি আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাওয়ায় সে এখন অনেকটা প্যারাসাইটদের মতো চিন্তা ভাবনা করছে। এসব কথা শুনে সাতোমি তাকে রেখে ওখান থেকে চলে যায়, কিন্তু সিনজির তাতে কিছুই হয় না। এদিকে স্কুলে প্রিন্সিপাল দেখে তামিয়া বিয়ে না হয় সে এখন গর্ভবতী হয়ে গেছে। এটা দেখে সে তামিয়াকে সে স্কুল থেকে বের করে দেওয়ার চিন্তা করে, আর সবটা তামিয়া বাবা মাকে জানিয়ে দেয়। এরপর তামিয়া তার বাবা মার কাছে যায়, তবে সে তো আর মানুষ নেই, এখন প্যারাসাইট হয়ে গেছে, আর সে তাদের দুজনকেই মেরে ফেলে। আর সীমাদাকে বলে তোমার খাবারের ব্যবস্থা করে ফেলেছি। পরের দিন তামিয়া স্কুল থেকে চলে যাওয়ার জন্য নিজের জিনিসপত্র গোছাতে থাকে। সেই সময় সিনজি তার সাথে কথা বলতে থাকে। অন্যদিকে সাতোমি পেন্টিং ক্লাসে যায়, আর দেখে কিছু মেয়েরা মিলে সীমাদার পেন্টিং করছে। তার মধ্যে একটা মেয়ে মজার ছলে সীমাদার একটা চুল ছিঁড়ে ফেলে, আর দেখে সেই চুলটি বেঁকে গেছে। এটা দেখে সবাই জেনে যায় সীমাদা একটা প্যারাসাইট। তখন সীমাদাও বুঝে ফেলে তার গোপনীয়তা এখন ফাঁস হয়ে গেছে। এরপর সে সব মেয়েদের উপর হামলা করতে থাকে। সীমাদার এমন চেহারা দেখে সব মেয়েরা চিৎকার করতে শুরু করে। সেই চিৎকারের আওয়াজ সিনজি শুনতে পায়, আর তাদের বাঁচাতে চলে যায়। আর তামিয়াও বুঝে ফেলে সবাই সীমাদার আসল রূপ দেখে নিয়েছে, আর সেজন্য সে ওখানে একটা কেমিক্যাল দিয়ে কিছু একটা বানাতে থাকে। অন্যদিকে নিজেদের বাঁচাতে সাতোমি একটা কেমিক্যাল সীমাদার মুখে ছুঁড়ে মারে। এতে করে সীমাদার মুখ প্রচন্ড জ্বলতে থাকে, আর সে বেকাবু হয়ে হামলা চালাতে শুরু করে দেয়। তারই মধ্যে সাতোমির একটা বন্ধুর গায়ে আঘাত লাগলে সে সেখানেই মারা যায়। ওখানে যেতে যেতেই অনেক মেয়েকে সীমাদা মেরে ফেলেছিল। এসব দেখে সিনজি অনেক ভয় পেয়ে যায়, তবুও সে সাতোমিকে বাঁচাতে চায়। সাতোমিও সীমাদার থেকে বাঁচার জন্য সেখান থেকে পালাতে থাকে। সিনজি এসে সীমাদাকে এক ধাক্কা মেরে তার সাথে লড়াই করা শুরু করে। তামিয়াও সেখানে এসে পড়ে, আর সে সীমাদাকে শান্ত হতে বলে। সীমাদাও তার কথা শুনে নেয়। তামিয়া সেখানে একটা বোমা ফেলে চলে যায়। এসব দেখে সিনজি সাতোমিকে নিয়ে ওখান থেকে নিচে ঝাঁপ দেয়, আর ওখানে বোমা ফেটে যায়। সিনজি ভাবতে থাকে সীমাদা হয়তো মারা গেছে, কিন্তু সীমাদা এখনো মরেনি। তখন সেখানে অ্যাম্বুলেন্স চলে আসে, আর সাতোমিকে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ উপরে গেলে সেখানে সীমাদা তাদের সামনে আসে, আর সবাইকে মেরে ফেলে। তারপর সীমাদা সেখান থেকে সিঁড়ি দিয়ে ছাদের উপরে চলে যায়। এদিকে সিনজি সেই বিল্ডিং এর বিপরীত বিল্ডিং এর ছাদের উপরে একটা রড নিয়ে ওঠে। এরপর সেই রডটাকে তীর বানিয়ে মিগিকে দিয়ে সেটা সীমাদার গায়ে মারে। এতে সীমাদা ওখানেই মারা যায়। এরপর সিনজি সেখান থেকে ফিরে যেতে থাকে। তার সামনে তামিয়া এসে পড়ে। সে সিনজিকে বলে আমি কিছুদিনের জন্য গায়েব হয়ে যাব, তবে যাওয়ার আগে সে মিস্টার এর ঠিকানা সিনজিকে দিয়ে যায়। এর কিছু সময় পর সেখানে সেই পুলিশ অফিসাররা চলে আসে, আর তারা বলাবলি করতে থাকে কিভাবে এটাকে মারলো। আর তারা সামনের বিল্ডিং দেখে বুঝতে পারে সেখান থেকে এটাকে মারা হয়েছে, তবে সিনজির কথা তারা কেউ জানতে পারে না। অন্যদিকে সিনজি তামিয়ার দেওয়া সেই ঠিকানায় চলে আসে। সেখানে সিনজি তার মা মানে মিস্টার একে দেখতে পায়, আর সিনজি তখন মিস্টার এর পেছনে যেতে থাকে। এমন সময় মেগি বলে ওঠে আমার অনেক ঘুম পাচ্ছে। তবে সিনজিকে বাঁচাতে ঘুমাতে যাওয়ার আগে একটা তলোয়ার আকার নিয়ে নেয় মেগি। এরপর তাদের মধ্যে অনেক সময় ধরে লড়াই হতে থাকে, কিন্তু মিস্টার একে প্রায় মারতে যাবে এমন সময় তার মায়ের আওয়াজ আসে। এটা শুনে সিনজি অনেক অবাক হয়ে যায়। তার মানে এখন সেই প্যারাসাইটটা তার মায়ের শরীর পুরোপুরি দখল করতে পারেনি। আর এই সুযোগে মিস্টার এ সিনজির ওপর আঘাত করে দেয়, কিন্তু তার মায়ের কিছুটা সচেতনতা এখনো আছে, তাই সে হাত দিয়ে সেই আঘাত দেখিয়ে দেয়। আর আবার বাধ্য হয়ে মিস্টার একে মারার জন্য সিনজি তার মাকে মেরে ফেলে। অন্যদিকে সেই প্যারাসাইট মানে রাজনীতিবিদকে দেখা যায়, যে ভোটে জিতে গেছে এবং আনন্দ করছে। এখন সে অনেক বড় পদ পেয়ে গেছে। এদিকে সেই পুলিশ অফিসারদের দেখা যায়, তাদের হেড অফিসে ডেকে পাঠিয়েছে। সেখানে অন্য একজন অফিসার তাদের থেকে প্যারাসাইটদের সম্পর্কে পাওয়া সব তথ্য নিয়ে নেয়, কারণ সব মানুষ এটা জেনে গেছে যে তাদের সাথে প্যারাসাইটরা বসবাস করছে। আর সেজন্য ওইসব প্যারাসাইটদের মারার জন্য তারা একটা অভিযান চালু করেছে, তার নাম হলো হিউম্যান লাইফ প্রোটেকশন। এরপর সেই রাজনীতিবিদ প্যারাসাইটকে দেখা যায়। সে আসে তামিয়ার কাছে, আর এখানে তাদের সাথে একটা ভয়ানক প্যারাসাইট আছে, সেটার নাম হলো গতু। সে বলে ওঠে আমি সব মানুষদের মেরে ফেলবো।
এদিকে তামিয়া তার অনাগত বাচ্চার জন্য চিন্তা করছে। অন্যদিকে সিনজি সাতোমিকে দেখতে হসপিটালে আসে আর বলে, আমি যে করেই হোক না কেন সব প্যারাসাইটদের খুঁজে বের করব। আর তখন দেখা যায় সিনজির উপর কেউ একটা নজর রাখছে। আর দূর থেকে সে সিনজি আর মিগির একসাথে ছবি তুলে নেয়। আর এমন এক সাসপেন্স নিয়ে এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।